কিন্তু রূপা নিজের অজান্তেই তন্ত্রবুড়ির আস্তানার খুব কাছাকাছি পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এ কি, এখানে আসতে আমার এমন অনুভূতি কেন হলো? আমার মনে হলো আমার মা মনে হয় আশেপাশে কোথাও আছে। এখানে আমি আমার মায়ের শরীরের গন্ধ পাচ্ছি। সত্যি সত্যি মা আমার আশেপাশে কোথাও যদি থাকতো তাহলে তো আমি দেখতেই পেতাম। তাহলে কি আমার এটা মনের ভুল? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। কারণ আমি মাকে নিয়ে অনেকটা সময় ধরে ভাবছি, তো তাই এরকম মায়ের শরীরের গন্ধ পাচ্ছি। সেই তখন থেকে আপনি আমাকে ডেকেই চলেছেন। কি হয়েছে বলুন? আপনার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? আর অসুবিধা তো হওয়ারই কথা, মন্ত্রীপুত্র তো এখানে আপনাকে কোনো আরামের ব্যবস্থা করে দেয়নি, তাই না? আর তাই এইটুকু অসুবিধা আপনাকে যে মেনে নিতেই হবে। কিন্তু আপনি যদি এভাবে আমাকে একের পর এক ডাকতে থাকেন তাহলে তো মহা বিপদে পড়ে যাব। আমাকে অন্তত একটু শান্তিতে থাকতে দিন। যত সব আপনারা কি মনে করেন তাদেরকে মানতে হবে, তাই না? আপনি ভুল ভাবছেন, আমি সেরকম কোনো প্রহরী নই। আর তাই আপনার কোনো হুকুম এখন আমি শুনতেও পারবো না। চুপচাপ এখানে থাকুন তো। দেখুন, আমি এখানে কোনো আরামের ব্যবস্থা চাইছি না। আর আমার এখানেও অসুবিধা হচ্ছে, সেসবও আপনাকে কিছু বলতে চাচ্ছি না। আর আমি আপনাকে কোনো আদেশও করে বিরক্ত করব না। আসলে আমার মনে হয়েছে আপনি আমার মতো একজন মানুষ। যতই আপনারা মন্ত্রীপুত্রর কাজ করুন না কেন, আপনাদের মধ্যে নিশ্চয় মনুষ্যত্ব ভাব আছে। আর তাই আপনার সাথে আমার কিছু কথা বলা দরকার। দেখুন, এইসব ভনিতা বাদ দিয়ে আমাকে বলুন তো কি বলতে চাচ্ছেন আপনি? যে করেই হোক এই প্রহরীটাকে আমাকে বুঝাতেই হবে, কারণ এখানে শুধুমাত্র প্রহরীটাই সব সময় আমাকে পাহারা দেয়। আর ওর সাহায্য আমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু এই প্রহরীটার কথা শুনে তো মনে হচ্ছে সহজ প্রহরীটা আমার কথা শুনবে না। কিন্তু আমাকেও তো হাল ছাড়লে চলবে না। আমাকে এখান থেকে বের হতে গেলেই প্রহরীটাকে বুঝাতে হবে। যে করেই হোক এর সাথে ভাব জমাতে হবে আমাকে। কি হলো কি? আপনি চুপ করে গেলেন কেন? আপনি না এতক্ষণে বলছিলেন আমাকে কি বলবেন? আমাকে কিছু না বলে এভাবে চুপ করে আছেন। যত সব, আমার সময় নষ্ট করবেন না। আমার কাজ আছে, আমার কাজ আমাকে করতে দিন। না না, আপনি কোথাও যাবেন না। দেখুন, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আর আমার আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে। আপনার বিশ্বাস, আমার বিশ্বাস আপনি আমাকে সাহায্য করবেন। এই দেখুন না, রাঘব এখানে আমাকে অন্যায়ভাবে আটকে রেখেছে। এখন আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে হয়তো আমি এখান থেকে বের হতে পারবো। আপনি ভাবলেন কি করে আমি আপনাকে এখান থেকে পালাতে সাহায্য করব? মন্ত্রীপুত্র আমাকে এখানে বিশ্বাস করে আপনাকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গেছে, আর আমি সেই বিশ্বাস ভঙ্গ করব? আপনার এত বড় সাহস! দাঁড়ান, মন্ত্রীপুত্র ফিরে এলে আপনার এসব কথা আমি তাকে জানাবো। তাহলে বুঝতে পারবেন মন্ত্রীপুত্র আপনার কি অবস্থা করেন। দেখুন, আমি এই রাজ্যের রাজগণক। আমি সবার মুখের দিকে তাকালেই বুঝতে পারি কাকে দিয়ে কি সম্ভব। আর আমি এটাও খুব ভালো করে বুঝতে পারছি আপনি খুব চাপে পড়ে এই মন্ত্রীপুত্রর কাজ করার জন্য এখানে এসেছেন। না হলে আপনার মতো মানুষে হেন অন্যায় কাজ কিছুতেই করতে পারতো না। তবে আমি আপনাকে বলতে চাই, সেটা হলো, অন্যায় করে আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন, সেটা কখনো আপনার জন্য ভালো কিছু হবে না। আপনার আরো অনেক বড় ক্ষতি করে দেবে। তাই বলছি, শুধু শুধু অর্থের লোভে এত বড় অন্যায় সাহায্য করবেন না। একটু আমার কথা চিন্তা করুন, এই রাজ্যের কথা চিন্তা করুন, আমাদের মহারাজের কথা, রাজকুমারের কথা একবার চিন্তা করুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সবার উচিত ওই রাঘবের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর। তাই বলছি, আমার কথাটা আপনি দয়া করে একটু ভেবে দেখুন। আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করুন। রাঘবের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিন। কি হলো কি সাধু বাবা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? এখনো কেন? কেন আপনি আমাকে ওই নীল পদ্ম স্পর্শ করাচ্ছেন না? আমার আসল রূপ ফিরিয়ে দিচ্ছেন না? আর তাছাড়া ভোর হতে তো খুব বেশি দেরি নেই। তাই বলছি, এভাবে দেরি না করে আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দিন। রাজকুমার,
তোমার আসল রূপ ফিরিয়ে দেওয়ার জন্যই তো এই নীল পদ্মের প্রয়োজন ছিল। আর অভাগী অনেক কষ্ট করে, অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে এই নীল পদ্ম তুলে নিয়ে এসেছে। আর তাই তোমাকে এই নীল পদ্মের সাহায্যে আমি তোমার আসল রূপ ফিরিয়ে দেব। কিন্তু এর ভিতর আরো একটা সমস্যা হয়েছে। এর মধ্যে আবার কি সমস্যা দেখতে পাচ্ছেন আপনি? এখন আমাদের সামনে আর কোনো বাধা নেই, তাহলে কেন আপনি সমস্যার কথা বলছেন বলুন তো? আর তাছাড়া কি বা সেই সমস্যা, যে সমস্যার জন্য আপনি এখনো আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দিচ্ছেন না? আমি তো সব সময় তোমাকে চেয়েছি তোমার আসল রূপ ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু অভাগী আমাদের সময় থেকে অনেকটা বেশি দেরি করে এখানে এসে পৌঁছেছে। আর তাই এখন যে অভাগীকে আরো একটি বাধার সম্মুখীন হতে হবে। আর সত্যি বলতে এটি বাধা নয়, এটি একটি পরীক্ষা। আর অভাগী যদি এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে, তাহলে তোমার আসল রূপ ফিরিয়ে আনাটা কোনোভাবেই সম্ভব নয়। আর যদি অভাগী এই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে পারে, তাহলে অবশ্যই আমি এক্ষুনি তোমাকে তোমার আসল রূপ ফিরিয়ে দিতে পারবো রাজকুমার। কি বলছেন কি জানো বাবা, অভাগে এমনিতেই একের পর এক পরীক্ষা দিতে দিতে এই পর্যন্ত এসেছে। এখন আপনার এখানে এসেও যদি ওকে পরীক্ষা দিতে হয়, তাহলে সেটা সত্যিই খুব দুঃখজনক। আর তাছাড়া খুব একটা বেশি দেরি তো হয়ে যায়নি, আপনি একটু চেষ্টা করে দেখুন না, আবার কোনো পরীক্ষা দেওয়া লাগতে নাও পারে। শোনো রাজকুমার, অভাগী যদি কোনো পরীক্ষা দেওয়া না লাগতো, তাহলে সব থেকে বেশি খুশি হতাম আমি। কারণ আমি নিজেই তো জানি অভাগী নীল পদ্ম নিয়ে আসার জন্য কি কি করেছে। কিন্তু আমি অবাক এই জন্য যে সামান্য কিছুটা দেরি করে ফেলেছে। আর তাই তো অভাগীকে এই পরীক্ষাটা দিতেই হবে। না হলে সব থেকে বড় কথা হলো অভাগী এই পরীক্ষায় প্রাণ সংশয়ের সম্ভাবনাও আছে। কি বলছেন কি, অভাগীর প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে? না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আর চাই না অভাগীর কোনো বড় বিপদ হয়ে যাক। আর তাই আমার মনে হয় এই পরীক্ষার আর কোনো দরকার নেই সাধু বাবা, আমি এভাবেই থাকতে চাই। আমি বুঝতে পেরেছি আমার ভাগ্য হয়তো আমার মনুষ্যরূপ ফিরিয়ে দেওয়া লেখা নেই। ওদিকে রাঘব অনেক কষ্টে তার প্রাণ বাঁচিয়ে তার প্রাসাদের দিকে ফিরে যেতে থাকে। সে তার প্রাসাদের খুব কাছাকাছি পৌঁছে যায়। অনেক কষ্টে আমি আমার প্রাণ নিয়ে এখানে পৌঁছাতে পেরেছি। আর একটু হলেই তো ওই সাধুটা আমাকে চিরকালের মতো শেষ করে দিত, আর আমি হয়তো এতক্ষণে শেষ হয়ে যেতাম। তবে ধন্যবাদ দিতে হয় ওই মেয়েটাকে, কারণ ওই মেয়েটা যদি তখন ওখানে এসে না পৌঁছাতো, তাহলে তো সাধুর হাত থেকে কিছুতেই আমি বাঁচতে পারতাম না। এখন ওই মেয়েটি আমার নিশানা, কারণ ওই মেয়েটিকে যে আমার বড্ড মনে ধরেছে। ওকে আমার জীবনে চাই, ওকে আমি আমার জীবন সঙ্গী বানাতে চাই। আর তাছাড়া ওকে দেখে আমার প্রথম দিনেই অনেক ভালো লেগেছে। আর তাই এখন আমার ভালো লাগাটাকে আমাকে মূল্য দিতে হবে। আমি ওই মেয়েটিকে হয়তোবা ভালোবেসে ফেলেছি। যাই হোক, মেয়েটির কোনো না কোনো ব্যবস্থা করে নিব ঠিক। আমি আমার নিজের স্ত্রী বানাবো। তবে তার আগে রাজকুমার, তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে। আজ ব্যর্থ হলাম, তবে এরপর আমি আর ব্যর্থ হব না। কারণ আমি খুব ভালো করেই জানি যে রাজকুমার খুব তাড়াতাড়ি এই রাজপ্রাসাদে ফিরতে চাইবে। আর আমাকে যা করার রাজপ্রাসাদ থেকেই করতে হবে। আর সব থেকে বড় কথা, রাজকুমার তো এখন মানুষ নয়। আর তাই রাজকুমারের কথা কেউ বুঝতেও পারবে না। আর যদি সে সব কিছু খুলেও বলে, আমি বলবো যে ও মিথ্যে বলছে। এছাড়া ওই সাধু বাবা তো রাজকুমারের সাথে সব সময় থাকবেও না। আর তাই সব সময় ওকে পাহারাও দিবে না। তবে আমিও সব সময় রাজকুমারের দিকে খেয়াল রাখবো। যখনই আমি ওকে একা পাবো, তখনই আমি ওকে আঘাত করে শেষ করে দিব। আমার হাত থেকে কোনোভাবেই রাজকুমারের মুক্তি নেই। তবে আজ ওকে আমি শেষ করে দিতে পারতাম। যে লোকগুলোকে কাজে রেখেছি, সে লোকগুলো একটাও কাজের কাজ করেনি। আধা কাজ হতেই তারা আমার কাছ থেকে পালিয়ে যায়। আর আজ এই মহিলাটি সেটা করেছে। ওই মহিলাটি যদি আর কিছুক্ষণের জন্য সাধুকে আটকে রাখতো, তাহলে তো আমার কাজটা হয়ে গিয়েছিল। কিন্তু সেটা হলো না। তবে আমি ওই মহিলাটিকে এমন শাস্তি দেব যে বুঝতে পারবে রাঘবের সাথে বেইমানি করলে তার পরিণাম কি হয়। ওকে আমি কিছুতেই ছেড়ে দেব না। যাই হোক, এখন আমি প্রাসাদে যাই। আগে আমাকে বিশ্রাম নিতে হবে আর নিজের শরীর ঠিক করতে হবে। তারপর আমি ঠিক মতো করে সাজিয়ে নিয়ে সব কাজেই সফল করব। না না রাজকুমার,
তুমি এমনটা বলো না, কারণ আমি এত দূরে এসে এভাবে হেরে যাব না। এত পরীক্ষা যেহেতু আমি দিতে পেরেছি, আর একটি পরীক্ষা আমি ঠিকই দিতে পারবো। আর এই পরীক্ষায় যদিও আমার প্রাণ সংশয় হয়ে থাকে, আমার বিশ্বাস আমি অবশ্যই জয়ী হব। সাধু বাবা, আপনি রাজকুমারীর কথা শুনবেন না। আপনি আমাকে বলুন, আমাকে কি পরীক্ষা দিতে হবে? আমি সব রকমের পরীক্ষা দিতে প্রস্তুত আছি। আমি জানতাম মা, আমি জানতাম তুই আমার কথা অবশ্যই শুনবি আর এই পরীক্ষাও দিতে চাইবি। শোন মা, আমি আমার শক্তির মাধ্যমে তোর সামনে একটা অগ্নিপথ হাজির করব, আর এই অগ্নিপথের উপর দিয়ে তোকে হেঁটে রাজকুমারীর কাছে আসতে হবে। আর তুই যদি আগুনের উত্তপ্ত সহ্য করে পায়ে হেঁটে রাজকুমারের কাছে আসতে পারিস আর এই নীলপদ্ম স্পর্শ করাতে পারিস, তাহলে রাজকুমার তার আসল রূপ ফিরে পাবে। বুঝতে পেরেছি সাধু বাবা, আমি সব বুঝতে পেরেছি। আপনি আর একটু দেরি করবেন না। এক্ষুনি আপনি আপনার শক্তির মাধ্যমে এই অগ্নিপথ প্রস্তুত করে দিন। আমি এক্ষুনি হেঁটে গিয়ে রাজকুমারীর সামনে গিয়ে হাজির হব। এসব কি বলছো কি তুমি? বুঝতে পারছো আগুনের উপর দিয়ে হেঁটে আসাটা কত কঠিন? যখন তখন তোমার শরীরে আগুন লেগে যেতে পারে, আর আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার এত কষ্ট সহ্য করতে পারবো না। তাই বলছি, শুধু শুধু নিজের কষ্ট বাড়িও না, দরকার নেই আমার মনুষ্যরূপ ফিরিয়ে পাওয়া। আহ রাজকুমার, আমার তো মনে হচ্ছে আমার উপর একটু আস্থা নেই আপনার, আর তাই তো আপনি এভাবে ভয় পাচ্ছেন। বিধাতাকে স্মরণ করুন, আমি ঠিক আমার এই শেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, আর আপনাকে ঠিক মানুষের রূপে ফিরিয়ে আনতে পারবো। সাধু বাবা, আর দেরি করবেন না, যা করার এক্ষুনি করুন। সাধু বাবা আর একটু দেরি না করে তার শক্তির মাধ্যমে একটি অগ্নিপথ তৈরি করে দেয় অভাগীর সামনে। আর অভাগী আর একটু দেরি না করে সেই অগ্নিপথ দিয়ে হাঁটতে শুরু করে, আর সে কিছুটা সময়ের মধ্যে সেই অগ্নিপথ দিয়ে হেঁটে রাজকুমারের সামনে গিয়ে হাজির হয়। এই তো অভাগী, অভাগী তার পরীক্ষায় সফল হতে পেরেছে। আমি জানতাম অভাগী ঠিক তার পরীক্ষায় সফল হবে। অভাগী মা, আর একটু দেরি করো না, এক্ষুনি তোমার হাতে থাকা ওই নীল পদ্মটি রাজকুমারের শরীরে স্পর্শ করো, আর আমি আমার শক্তি প্রয়োগ করছি। দেখবে এক্ষুনি রাজকুমার তার নিজের রূপ ফিরে পাবে। এরপর সাধু বাবার আদেশে অভাগী আর একটু দেরি না করে সেই নীল পদ্মটি রাজকুমারের শরীরে স্পর্শ করায়, আর সাধু বাবা তার শক্তি প্রয়োগ করে রাজকুমারের উপর, আর সাথে সাথে রাজকুমার তার আসল রূপ ফিরে পায়, আর অভাগীর হাতে থাকা সেই নীল পদ্মটি অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।